আমরা কি ভারতেই থাকবো নাকি অন্য প্রসঙ্গে আবার যেতে হবে? আমাদের চীনে যেতে হবে, আমাদের চীনে যেতে হবে। চীনে যেতে হবে। কাকে চীনে যাবেন? চীনে যেতে হবে এবং এখানে প্রধানমন্ত্রী যে প্রাণবন্ত ছিলেন, প্রাণবন্ত থাকার যথেষ্ট কারণ আছে। এর কারণ হলো আপনি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে যে জনাব নরেন্দ্র মোদীর যে ছবি ছিলেন দেখছেন, সেখানে প্রধানমন্ত্রী ওখানে এই আজকের যে প্রেস কনফারেন্সে প্রাণবন্ততা ছিলেন ঠিক তদ্রূপ তিনি দিল্লিতেও প্রাণবন্ত ছিলেন। এবং এটা আমাদের জন্য ভালো, বিকজ নরেন্দ্র মোদী এখন যে ঐতিহাসিক একটা অবস্থার মধ্যে আছে যে মোদি মিডিয়া বা গদি মিডিয়া যেটিকে বলা হয়, সেটা তাকে যেভাবে মহামানব হিসাবে তৈরি করেছিল, এবারে নির্বাচনে ঐতিহাসিকভাবে তিনি যেভাবে ধরা খেয়েছেন, তো সেই তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আগের তার যে দাদাগিরি, আগের তার যে পার্সোনালিটি, আগের যে তার যে উচ্ছলতা, এটা আমি এবার দেখিনি। বরং তার চেহারা, সুরত, পোশাক আশাক সব কিছুর মধ্যে যেন একটা দন্যতা ছিল। এবং সেই তুলনায় অনেক দিন পরে 2009 থেকে এতদিনের মধ্যে ইন্ডিয়ান কোনো নেতার সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে বসতে গিয়ে ওই পাশাপাশি ওই নরেন্দ্র মোদী বলেন কিংবা মনমোহন সিং বলেন বা সোনিয়া গান্ধী, তাদের সাথে এইবার প্রধানমন্ত্রীকে উজ্জ্বল মনে হয়েছে। এবং সেই উজ্জ্বলতাটাই আজকে এই প্রেস কনফারেন্সে সেটা প্রকাশিত হয়ে গেছে। দুজন পাশাপাশি বসাতে কি মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী গ্লোবাল লিডার? না, গ্লোবাল লিডার মনে হয়নি, সুবিধাজনকভাবে অবস্থানে, মানে ওই দুজনের ব্যক্তিগতভাবে। এখানে হয় কি, আপনি গ্লোবটা অনেক বড়, নরেন্দ্র মোদী ইজ নট ইজ এ গ্লোবাল লিডার। আর আমরা যদি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বলি একটা গ্লোবাল লিডার, আসলে প্রধানমন্ত্রীকে ছোট করা হয়। বাংলাদেশের দেয়ার ইজ এ স্টিল ম্যানি কান্ট্রি ইন দ্য ইউরোপ যেখানে সাধারণ সিটিজেনরা বাংলাদেশের নাম পর্যন্ত জানে না। না, আমি ওই প্রাসঙ্গিকটা আলোচনা করছি না। আমি বলতে চাচ্ছি কি, দেখুন একটা দেশ, যে দেশটির সাথে বাংলাদেশের সাথে ভারতের ভালো সম্পর্ক, রাশিয়ার ভালো সম্পর্ক, চীনের ভালো সম্পর্ক, ইভেন দো আমেরিকারও ভালো সম্পর্ক, এই যে ভালো সম্পর্ক, অথচ এই দেশগুলোর সাথে ওই দেশগুলোর কিন্তু একটা বৈরী সম্পর্ক আছে। একমাত্র দেশ বাংলাদেশের সাথে এদের ভালো সম্পর্ক, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। সেই জায়গাতে আমি বলছি এটা তো লিডারশিপের কারিশমা। না না, একটা জায়গাতে ভালো সম্পর্ক নেই, একটা জায়গাতে ভালো সম্পর্ক নেই। প্রত্যেকটা সম্পর্কতেই ওরা ঠিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বাংলাদেশকে এই রক্ত চোষার মতো, জোকের মতো সেই বাংলাদেশ থেকে স্বার্থ আদায়ের জন্য গেছে। এই যে নিকোলাস সার্কোজি বাংলাদেশে এসেছেন, বিমান বিক্রির জন্য আসছেন। ডোনাল্ড লু সেই থেকে শুরু করে যারা যারা আসছেন তাদের বোয়িং বিক্রি করতে হবে, তাদের সেন্ট মার্টিন নিতে হবে, তাদের এই এখানে গভীর সমুদ্র মধ্যে তেল গ্যাস ট্রেডিং। এখন সেই এটা ইটস নট এ রিলেশন, মানে যেটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলা হয়। যেমন ভারতের সাথে ইসরায়েলের একটা সুগভীর বন্ধুত্ব সম্পর্ক রয়েছে, ভারতের সাথে রাশিয়ার একটা সুগভীর বন্ধুত্ব রয়েছে, চীনের সঙ্গে ভারতের সুগভীর বন্ধুত্ব রয়েছে। ভারতের তো সুগভীর সম্পর্ক কোনো অবস্থাতে। দেখুন মোদির সাথে দেখা করতে গেল, কিন্তু একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী গান্ধী পরিবারের সাথে সৌহার্দ্যতা থাকলো। ফার্স্ট থিং হলো যে এখানে আমি দ্বিমত পোষণ করি যে সেই প্রথম থেকে 50-এর দশক থেকে এখন পর্যন্ত ঐতিহাসিক প্রয়োজনে ভারত আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে, আর ঐতিহাসিক প্রয়োজনে আমরা তাদের সেই সহযোগিতা নিতে বাধ্য হয়েছি। তো এই সহযোগিতার কারণে এই দুটো দেশের মধ্যে অনেকগুলো গর্ত তৈরি হয়েছে। ভারতীয় যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলোতে তারা সবসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা সম্মান করেনি পর্যাপ্তভাবে। তারা সেটাকে পাকিস্তান ভারত যুদ্ধ বলার চেষ্টা করেছে। এমনকি আমাদের যে স্যারেন্ডারটা, আপনি চিন্তা করেন যে এখানে স্যারেন্ডার হলো, জেনারেল নিয়াজি স্যারেন্ডার করলো, অথচ জেনারেল উসমানে সেখানে নেই, তাজউদ্দিন সাহেব সেখানে নেই। সো ইটস এ হিউজ, মানে যাকে বলা হয় বিতর্ক। কাজেই ভারতের সাথে আমাদের সাথে ইভেন বঙ্গবন্ধুর জমানাতেও সম্পর্ক ভালো ছিল না, কোনো জমানাতে সম্পর্ক ভালো ছিল না, এখনও নাই। কিন্তু বৃহত্তর প্রতিবেশীকে তো অস্বীকার করা যায় না, তাকে রাখতে হয়। এখন ওখানে সম্পর্কটা রক্ষা করার জন্য জিয়াউর রহমান সাহেব যেভাবে পেরেছিলেন, বঙ্গবন্ধু যেভাবে পেরেছিলেন, ওইভাবে যদি আমাদের পরবর্তী নেতৃত্বগুলো তাদের ব্যক্তিত্ব ঠিক রাখতেন, মইনুল আহমেদ বলেন বা এরশাদ সাহেব বলেন, তারা যে সামরিক কু করেছে, ক্ষমতায় থেকেছে, ভারতের দয়া নিয়ে তাদের থাকতে হয়েছে, ফলে তারা বার্গেনিং করতে পারেনি। তো যা হোক, বার্গেনিং যদি করতে পারতাম তাহলে ভারতের সঙ্গে আমাদের একটা স্বাভাবিক সম্পর্ক হতো। বার্গেনিং এর ক্ষেত্রটা কোথাও দেখতে পাচ্ছেন কি? যেহেতু বললেন যে মোদির পাশে এবার প্রথম মাননীয় প্রধানমন্ত্রীকে আরো বেশি মানে শুনেন, এখন যোগ্য মনে হয়েছে। আমি বলি, এখন প্রধানমন্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন যে ঐতিহাসিক সুযোগ দিয়েছে এই রোহিঙ্গাদের সমস্যা নিয়ে, মানে সে যদি খালি এই টোটাল মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে এই রোহিঙ্গার সমস্যাটা খালি সেনাবাহিনীর উপর ছেড়ে দেয়, বিশ্বাস করেন প্রতি মাসে একবার করে মোদি বাংলাদেশে আসবে, প্রতি মাসে একবার। শুধুমাত্র এই রোহিঙ্গা সমস্যাটার যদি খালি মিলিটারি সমাধান বাংলাদেশ এই মুহূর্তে করে দেয়, এই ঐতিহাসিক সুযোগ বাংলাদেশের কাছে চলে আসছে যে এভরি মান্থ চলে আসবে। আর ওই যে চুক্তি করার জন্য সেখানে যাচ্ছে,
মানে আমরা এখন যেমন ওই তিস্তা চুক্তির জন্য তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরছি, মমতা ব্যানার্জি থেকে শুরু করে প্রত্যেকটা লোক বাংলাদেশ এসে বলবে চুক্তি করে দিয়ে গেলাম, এরকম একটা ঐতিহাসিক সুযোগ। কারণ ওই জায়গাটা দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর যে গণতান্ত্রিক সিল সাপোর্ট দরকার, ওটা যদি একটা ফেয়ার ইলেকশন হতো সত্যিকার অর্থে, তাহলে উনি পারতেন, ওনার সে সাহস আছে, ওনার সেই প্রজ্ঞা আছে, আর রক্ত তো বঙ্গবন্ধুর রক্ত সেটা আছে। কিন্তু মূল ব্যাপার হলো যে পিছনে যে লিঙ্কেজটা, এখানে তো সব বেনজির অ্যান্ড গং, তারা ওখানে একটা সিন্ডিকেট করে ফেলেছে। ফলে তার ভিতরে যে স্পিরিটগুলো আছে সেই স্পিরিটটা এখন কাজে লাগানো যাচ্ছে না। 2 নম্বর হলো তার ভিতরে যে ব্লাড লাইন আছে সেই ব্লাড লাইনটাও এখন কাজে লাগানো যাচ্ছে না, তার অভিজ্ঞতাটা কাজে লাগানো যাচ্ছে না। আর প্রকৃতি আমাদেরকে এই মুহূর্তে যে সুযোগ দিয়েছে, এবং আপনি অবাক হয়ে যাবেন যে সারা দুনিয়াতে অর্থনীতির অবস্থা খারাপ, এমনকি ভারতের অবস্থা খুবই খারাপ। সেই তুলনায় যে আমাদের ফরেন রিজার্ভ অনেক কম, তারপরে কিন্তু আমরা ভারতের চেয়ে ভালো অবস্থানে আছি। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে মন্দ ভোটের কারণে এই বার্গেনিং পয়েন্টে পিছিয়ে আছে বাংলাদেশ? অনেক পিছিয়ে আছে, অনেক রাইট, ইউ আর রাইট। আর আপনি যেটা বলছেন যে সামরিক বাহিনীর হাতে যদি রোহিঙ্গা ইস্যুটা দিয়ে দেওয়া হয়, মানে টোটাল ভারতকে নাস্তানাবুদ করে ছেড়ে দেওয়া যায়, ভারতকে রীতিমতো নাস্তা। প্রতি মাসে মোদি আসবে বাংলাদেশে, আই কুড গ্যারান্টি ইউ। একটু চেষ্টা তো করে যেতেই হবে সরকার, কিন্তু চেষ্টা কতখানি সফল হচ্ছে সেটা কি একটু আপনি বলবেন, বা আপনি বিরোধী লোক? না, প্রথমত যে ঘটনাগুলো এখন ঘটছে, আমরা যারা সাধারণ আমজনতা আমরা খুব শান্তি পাচ্ছি, এমনকি অসীমদা উনিও কিন্তু শান্তি পাচ্ছেন। এখন এটা কে করলো, সাংবাদিকরা করলো, বা দুর্নীতি দমন কমিশন করলো, বা আল্লাহ নিজে তার ফেরেশতাদের দিয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছেন কিনা, ডাজ নট ম্যাটার। মূল ব্যাপার হলো যে লোকগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল তারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতাধর ছিলেন, অসম্ভব রকম ক্ষমতাধর, তাদের দাপট ছিল, এবং তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, অনেক অভিযোগ। জীবনের এমন কোনো সেক্টর নেই যেই সেক্টরে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তো সেই অভিযোগগুলো ছিল, এবং পুরো দেশ জাতি তাদের কাছে মাহরুম মানে অসহায় হয়ে পড়েছিল। তো এই লোকগুলো ক্ষমতায় যখন ছিলেন তখন শুধু মানুষ অবাক বিস্ময়ে বলতো কেয়ামত কবে হবে, এরকম একটা তাদের একটা মানে দীর্ঘশ্বাস ছিল। তারপর কেয়ামত হয় না, তারপরে লোকজন বলে যে ধর্মকর্ম বলতে কিছু নাই, যে ধর্ম থাকে তা ওর এত পেট হলো কেন, ওর এত গাল ঝুললো কেন, ওর এত টাকা হলো কেন, ওর এত বান্ধবী হয় কি করে, ও তো চোখের সামনে এত অপকর্ম করে, আমরা তো দেখতেই পারছি না, শুনতেও পারছি না। তো এইগুলো করে পুরো দেশ জাতির একটা বিরাট অংশ, একটা বিরাট দুর্নীতিবাজ শ্রেণীর দ্বারা মানসিকভাবে, শারীরিকভাবে, আত্মিকভাবে একেবারে শেষ হয়ে যাচ্ছিল, তাদের আত্মা মরে যাচ্ছিল, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছিল, মুনি ঋষির প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছিল। এখন যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার ফলে মানুষ খুব আনন্দ পাচ্ছে, মানুষ মনে হচ্ছে যে না, এই পৃথিবীতে অপকর্ম করে রক্ষা পাওয়া যায় না, এবং টুডে অর টুমরো ধরা পড়বেই। এখন এই যে ঘটনাগুলো পেপারে আসছে, তারা তো জনসম্মুখে নেই, দেশে হোক বা দেশের বাইরে হোক, এই লোকগুলো পালিয়ে আছে। এখন এই লোকগুলো পালিয়ে থাকবে, এটা কি আমরা 2023 সনে একজন মানুষও বাংলাদেশে কল্পনা করতে পেরেছি? কিন্তু 2023 সনে যেটা কেউ কল্পনা করতে পারেনি, 24 সনে দেখলাম যে তারা সবাই পালিয়ে গেছে, দেশের বাইরেও আছে। এবং অনাগত দিনে এদের যে পরিণতি, সেই পরিণতি হলো এই দেশের বিচার কি করবে ডাজ নট ম্যাটার, দুর্নীতি দমন কমিশন কি করবে ডাজ নট ম্যাটার, কিন্তু প্রকৃতি বিচার করে দিয়েছে। এদের ছেলে মেয়ে, এদের বংশধর, এদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই এই সমাজে খন্দকার মোশতাক, মীর জাফর যেভাবে নিন্দিত, ঠিক এই দুর্নীতিবাজ যে সমস্ত লোকজন আছে তাদের পরিবার পরিজন, সমাজ সংসার এতটা তারা এখন এই সমাজ কর্তৃক 18 কোটি মানুষ কর্তৃক নিন্দিত, নিগৃহীত, যে এরা কোথাও দাঁড়াতে পারবে না, দে ক্যানট স্ট্যান্ড এনি হোয়ার। এটা হলো এখন যারা আছে এদের পূর্বসূরি, ধরেন যারা চেয়ারে আছে, ক্ষমতায় আছে, এবং হয়তো বড় বেনজির নয়, মেজো বেনজির হয়ে আছে, অথবা বেনজিরের বাপ হয়ে বসে আছে, কিন্তু যেহেতু তাদের চেয়ার আছে, ক্ষমতা আছে, আমরা বলতে পারছি না। এদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা ব্যাড সিগন্যাল, রেড সিগন্যাল, যে ডোন্ট ডু ইট, এই কাজগুলো করো না। আপনি তো আসমানি বিচারের কথা বলছেন, প্রকৃতির বিচারের কথা বলছেন, আমি বলছি সরকারের বিচারটা সঠিক কি হচ্ছে? প্রকৃতি, আপনি শুনেন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আমাদের প্রধানমন্ত্রীও তো ওই পার্লামেন্টে বলছেন যে ক্ষমতা আল্লাহ দেয় এবং ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নেয়। তো আল্লাহর পক্ষ থেকে যখন কোনো একটা বিচার আসে, ক্ষমতা সেটা হিন্দু থাকুক, বৌদ্ধ থাকুক, খ্রিস্টান থাকুক, নেতানিয়াহু থাকুক, যেই থাকুক না কেন, ওই সরকারের কোনো ওয়ে নাই সেই তার আল্লাহর যে হুকুম, সেটা হিন্দু ধর্মতে ভগবান বলেন আর মুসলমান ধর্ম, বিচারটা যখন আকাশ থেকে আসে, ওইটা রদ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানে
ক্ষমতাধর লোক নেই। এখন যাদের প্রতি গজব নাজিল হয়ে গেছে, বিশ্বাস করেন এদের আপন পিতামাতা এদেরকে এখন কোলে নিতে পারবে না, সরকার তো দূরের কথা। তারা নাও বিকাম, যাকে বলা হয়, আমি একটা টকশোতে বলেছিলাম, তারপরে আবার বলি যে খাবার টেবিলে যখন পোলাও কোরমা থাকে, এ কত আকর্ষণীয় একটা জিনিস। এটি যখন একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে 24 ঘন্টা পরে যখন এটি বর্জ্যতে রূপান্তরিত হয়, পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে সেই কেলাকে আপনি আবার টেবিলে আনতে পারবেন না। এখন দিস সর্ট অফ ম্যান বিকাম বর্জ্য, তারা এখন ওই ডাস্টবিনের বর্জ্যে পরিণত হয়ে গেছে। ফলে এদেরকে নিয়ে কথা বলাটাও একটা দুর্গন্ধ ছড়ানো, মানে এদেরকে নিয়ে কথা বলারই দরকার নাই। এরকম দুর্গন্ধ কি আরো অনেক আছে? এই যখন এইগুলো নিয়ে কথা বলার দরকার নাই, কারণ শুনেন, তো দুর্গন্ধটা কি গোপনেই চলে যাবে? দুর্গন্ধটা গোপনে চলে যাবে মানে থাকবে, এটা তাদের ব্যাপার। মূল ব্যাপার হলো আমরা যারা জনগণ, একটা সব দুনিয়াতে ব্যাপার আছে, সবসময় বলা আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা কেন? অলওয়েজ মানে টক ইজ মানে পজিটিভ, ভালো কথা বলেন। এই বাংলাদেশে অনেক ভালো। বেনজির ইজ নট দ্য পারসন টু বি ডিসকাসড বাই অসীম কুমার উকিল। না, বেনজির ইজ নট এ পারসন। তিনি যদি বাংলাদেশের, আমাদের দেশের আরও অনেক ভালো ভালো দিক আছে, আপনি অনেক ভালো ভালো দিক আছে, সেগুলো নিয়ে কথা বলা যায়। বেনজির এই রাষ্ট্রের প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা, তিনি তার বেতন পেতেন, কাজকর্ম করেছেন, কাজকর্ম করার পর ভালো কাজের জন্য তিনি প্রমোশন পেয়েছেন, মন্দ কাজের জন্য এখন তিনি অভিশপ্ত হচ্ছেন। দ্যাটস দ্য ফাইনাল থিং। এখন তার চরিত্র বিশ্লেষণ করা, তাকে নিয়ে বা তার মতো আরও কয় হাজার বেনজির আছে, এই নেগেটিভ কথা নিয়ে আমরা যত বেশি আলোচনা করব ততই বেশি আসলে আমাদের দৈন্যতা প্রকাশ পাবে। দৈন্যতার বিষয় না, অপরাধীর শাস্তিটা ঠিক দিচ্ছে কিনা সরকার, সেই জায়গাটা তো প্রশ্ন। মূল ব্যাপার সেটা তো আপনি আপনার জায়গা থেকে বলবেন। আমি বলি, আমি আইনের ছাত্র। অপরাধ এমন একটা বিষয়, এই অপরাধ করে পৃথিবীর কোনো মানুষ সে যে পর্যায়ে থাকুক না কেন, এই পৃথিবী নিরাপদে পার হতে পারেনি এখন পর্যন্ত, সিঙ্গেল ওয়ান পারেনি। ফলে প্রত্যেকটা মানুষ তার কর্মফল, এই বেনজির সাহেবরা যেমন তার কর্মফল পাচ্ছেন, আর এখন যারা বেনজির সাহেবকে মনে করছেন যে আইডল, আদর্শ, আমি একজন বেনজির হতে চাই, তাদেরকেও সেই কর্মফল ভোগ করতে হবে। এই বাংলাদেশে বঙ্গবন্ধু ছিলেন, এই বাংলাদেশে জিয়াউর রহমান সাহেব ছিলেন, এই বাংলাদেশে আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন, হোসেন সৈয়দ সরওয়ার্দী ছিলেন, আবার এই বাংলাদেশে খন্দকার মুশতাক বেনজির, এনারাও ছিলেন। এখন চয়েস ইজ ইয়োর্স, আপনি কোনটা হবেন, এটা আপনি যেটা হবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় কথা, আলোচনা শেষ করে আনবো, দুজনের কাছে আমার একদমই একই প্রশ্ন। প্রশ্নটা আপনাকে শুরুতে করতে চাই যে ডক্টর ইউনূস প্রসঙ্গ, আজকেও মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গে কথা বলেছেন। ডক্টর ইউনূস অপরাধ করেছেন, প্রচলিত আইনে তার একটা বিচার হচ্ছেন, কিন্তু সেই বিচার নিয়ে কেন সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এবং বিদেশিরা কেন খুব উৎকণ্ঠিত ডক্টর ইউনূসকে নিয়ে? এই জায়গায় কেন ডক্টর ইউনূস এবং সরকার একটা ভিকটিমের জায়গাতে মুখোমুখি? আমার কাছে মনে হয়, আমি প্রধানমন্ত্রীর সাথে খুব বিনয়ের সাথে এটা খুব দ্বিমত পোষণ করি। ডক্টর ইউনূস ইজ আওয়ার অ্যাসেট। তার বিষয়টা এখন যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে এবং তাকে 2009 থেকে যেভাবে ধাক্কিয়ে এই জায়গায় আনা হয়েছে, বঙ্গবন্ধু কন্যা এই কাজটি না করলেও পারতেন, কিন্তু এখন যে পর্যায়ে যত কথাই বলেন না কেন, ডক্টর ইউনূসের যে কথাগুলো বলা হচ্ছে সেটা পাবলিক, আমজনতা, এমনকি আওয়ামী লীগের যারা আমজনতা তারাও বিশ্বাস করছে না। ফলে এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে যত নেতিবাচক কথা আসছে, ওনার সম্মানের জায়গা, বিশ্বাসের জায়গা, মর্যাদার জায়গাটা কমে যাচ্ছে দেশে এবং দেশের বাইরে। এটাই হলো আমার বক্তব্য। এবং এইটা আমি এখানে বসে না, আমি যখন আওয়ামী লীগ করেছি 1-to-1 মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নিজে বলেছি যে আপা, ডক্টর ইউনূসের বিষয়টিকে সমাধান করা যায় না, 1-to-1 আমি এইভাবে তাকে বলেছি। কিন্তু আপনি বলছেন ডক্টর ইউনূস অ্যাসেট, কেন বলছেন অ্যাসেট সেটার অনেক ব্যাখ্যা আছে। তিনি নোবেল লরিয়েট, কিন্তু একজন নোবেল লরিয়েট যদি কোনো অপরাধ করে থাকেন, সেটা তো মাননীয় প্রধানমন্ত্রীটা আইন আদালতের বিষয়, সেখানে হচ্ছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আপনি অ্যাসেটের জায়গায় বলছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আপনি আজকে শুনেছেন যে এদেশে দারিদ্রতা দূর করেছি আমি, কিংবা করছি আমি, ক্রেডিট কেন? ওয়াই ডক্টর ইউনূস? না, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতায় ব্যবহার করে দারিদ্র বিমোচনে অনেক ভালো ভালো কাজ করেছেন, গৃহায়নের জন্য অনেক ভালো ভালো কাজ করেছেন, সেটা কোনো অস্বীকার করার নাই। কিন্তু ইট ডাজ নট মিন ডক্টর ইউনূস বাংলাদেশের যে যুগান্তকারী কর্মকাণ্ডগুলো করেছেন, সেটা ক্ষুদ্র ঋণ বলেন, তারপরে শেষে সোশ্যাল বিজনেস বলেন, গ্রামীণ ফোন বলেন, টোটাল একটা কালচার, মানে বাংলাদেশের অনেক কিছু ওনার হাত দিয়ে হয়েছে, ওনার মস্তিষ্ক দিয়ে হয়েছে, যেই চিন্তা বাংলাদেশে ইতিপূর্বে কারোর মাথায় আসেনি। ফলে সেই একজন ডক্টর ইউনূস, যেমন আপনি যদি শেখ হাসিনাকে মূল্যায়িত করতে চান, আওয়ামী লীগের রাজনীতিতে সে অনেক, বিশেষ করে পলিটিক্যাল সাকসেস এসে বঙ্গবন্ধুকে ছাড়িয়ে গেছে, কিন্তু ডক্টর ইউনূসকে আপনি কোনো অবস্থাতে ছোট করতে পারবেন না। এরকম মানুষ 100 বছরে বাংলাদেশে জন্ম নেবে না, নেয়নি। ফলে এই যে একটা অ্যাসেট, আমরা এই অ্যাসেটটাকে অপমান করছি, লাঞ্ছনা দিচ্ছি, তাকে শেষ করে দিচ্ছি। একটা সময় এই জাতিকে দিচ্ছে সরকার, আপনার কেন মনে হয়? না, সরকার কি জন্য দিচ্ছে এটা সরকার ভালো বলতে পারবে, আমি জানি না। আমি আমার ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে, শুনেন,
আইনে যে জিনিসটা বলা আছে সেটা হলো আপনি যে বিচার করবেন, এই বিচারটা যারা দেখবে তাদের কাছে মনে হবে যে বিচারটা সঠিকভাবে হয়েছে। এইটা না হওয়া পর্যন্ত আপনি যত বিচারই করেন না কেন ৫,০০০ বছর পরেও সেই বিচারটা পুনর্বিচার হয়। সক্রেটিসের বিচারটা আবার নতুন করে হয়েছে। ফলে ডক্টর ইউনূসকে নিয়ে এখন যে বিচার হচ্ছে, যা কিছু হচ্ছে, সরকারের কথা বলছে, বিচারালয় কথা বলছে, কিন্তু আমরা যারা জনগণ আমরা স্বাভাবিকভাবে দেখছি এই লোকটাকে অপমান করা হচ্ছে। না না, এটা রাজনৈতিক আক্রোশ না, না, এটা যে ষড়যন্ত্র করেছিলেন, এটা তো প্রধানমন্ত্রী বারবার বলেন পদ্মা সেতু থেকে শুরু করে। প্রধানমন্ত্রী সব কথার সাথে তো আমি তো এগ্রি করব না। প্রধানমন্ত্রী সব করে, উনি প্রধানমন্ত্রীর সঙ্গে উনি ১০০০, আপনি প্রধানমন্ত্রী ইউনূস সাহেব তো ১০০০ বার বলছে যে আমার যদি প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকতো, আর্মিরা তো আমাকে বাসায় বসেছিল ফখরুদ্দিনকে পরিবর্তে আমাকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য, আমি তো রাজি হইনি। তো এই কথাটা কেন আপনি কগনিজেন্সে আনছেন না? যে আমি বলেন তো যে সে নিজে বলতেছে অন রেকর্ড যে সেনাবাহিনীর সমস্ত লোকেরা সারা রাত আমার বাসায় বসেছিল এবং তারা আমাকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য বারবার প্রেশার করছিল। আমি একেবারে সামারা রেডি, মানে একেবারে A to Z তাকে রিফিউজ করে দিয়েছি যে বাবা আমি সেই পর্যায়ে নাই। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, যখন 1/11-এর সময় আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলই খুব বিপদে পড়লো, অনেক ছোট ছোট দল রাজনীতি করার জন্য তৈরি হলো। ডক্টর ইউনূসও একটা রাজনৈতিক দল ফেললেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বুঝতে পারলেন যে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি এয়ারপোর্টে সবার সামনে কান ধরলেন, কান ধরে বললেন যে আমি তওবা করছি, আই এম নট এ পলিটিশিয়ান। আপনি মূল ব্যাপার হলো যে সব মানুষই, প্রধানমন্ত্রী কি দেবী বা দেবতা, তার কি ভুল নেই? শেখ খালেদা জিয়ার কি ভুল নেই? সবারই ভুল আছে। ডক্টর ইউনূস রাজনৈতিক দল করতে চাইলেন, কিন্তু রাজনৈতিক দল করতে গেলে তো শুধু সামরিক সমর্থন লাগে না, জনগণের সমর্থন লাগে। সেটা কি ডক্টর ইউনূসের ছিল? উনি নিশ্চয়ই বুঝেছেন বলেই রাজনৈতিক দল করতে চাননি। এয়ারপোর্টে বলেছেন আমি করব না, দল করব না, এতো বাস, তো কেস ইজ ক্লোজ। উনি তো জননেতা না, রাজনৈতিক দল করবে। এইজন্য তো উনি তো যে জিনিসটা উনি ক্লোজ করে দিয়েছেন, ওনার জীবনে দুটো ফাইল। কিন্তু আপনি পদ্মা সেতু ষড়যন্ত্র কি বলবেন? ওটা কি মিথ্যা? পদ্মা সেতুর সঙ্গে আমি বলি না না না, রাষ্ট্রপ্রধান বলে আমি পদ্মা সেতুর মানে পুরো মানে যোগাযোগ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম। আই হ্যাভ সিন দ্য সিক্রেট পেপার। আমি এখানে কোথাও ডক্টর ইউনূসের অংশগ্রহণ বা তার চক্রান্তের কোনো ফাইল আমি যোগাযোগ মন্ত্রণালয়তে আমি দেখিনি। দ্যাট ইজ দ্য ফাইনাল। যে সমস্ত কথা বলা হয় অল আর পলিটিক্যাল বুলশিট, বুঝতে পারছেন না? যেগুলো আমি তো ওই যোগাযোগ মন্ত্রণালয়ের 5টা বছর আই ওয়াজ এ মেম্বার, গ্রেটার যোগাযোগ মন্ত্রণালয়। পদ্মা সেতু বলেন, এই যে মানে মেট্রো রেল বলেন, যেই যত যে প্রকল্পগুলো সব আবুল হোসেন সাহেবের জমানায় করা, বিফোর 2011। এই টোটাল ফাইলের বাজেট থেকে শুরু করে সমস্ত পেপার এই নিজের চোখে দেখেছি, বুঝেছি, সবকিছু বুঝেছি। তাহলে পদ্মা সেতুতে যে ডক্টর ইউনূসের ষড়যন্ত্র, সেটা কি কাল্পনিক চরিত্র? না না, এটা আপনি বলছেন যে এখানে কোনো ভূমিকা ডক্টর ইউনূসের নেই? আমি দেখিনি কোনো ডকুমেন্টারি, কোনো এভিডেন্স আমি দেখিনি। যদি এইরকম কিছু থাকতো, বিশ্ব ব্যাংকের সঙ্গে যে করেসপন্ডেন্সগুলো আমাদের ইআরডির হয় এবং সেখানে ডক্টর ইউনূসের যে আমি তো ফিডার খেয়ে এমপি হই নাই, আমি রাতের ভোট পিটাইয়া এমপি হই নাই, আমি সিল পিটে এমপি হই না, আমি প্রতিযোগিতা করে 2001 সন থেকে 2009 সন পর্যন্ত প্রতিযোগিতা করে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি। দেন একটা উন্মুক্ত মাঠে প্রতিযোগিতা করে আমি এমপি হয়েছি। তারপরে এমপি হওয়ার পরে যোগাযোগ মন্ত্রণালয়ে বাংলাদেশের সবচেয়ে অন্তত 2 ডজন পাওয়ারফুল মন্ত্রীর সাথে আমি ক্ষমতাসীন দলের এমপি হয়ে রীতিমতো ফাইটিং করে তাদের সাথে দা কুমড়া সম্পর্ক করে আমি 5টা বছর এমপিগিরি করে আসছি। সো কাজেই ওই পেপারের মধ্যে এতটুকু লেখাপড়া আমার আছে যে ডক্টর ইউনূস হোক, দেবপ্রিয় ভট্টাচার্য হোক বা অন্য কোনো দেশদ্রোহী হোক, তারা এই পদ্মা সেতু ঠেকানোর জন্য এই জিনিসটা বলেছে। এবং আপনি অবাক হয়ে যাবেন, আজ আমি এখানে চ্যালেঞ্জ দেব, আই এম দ্য ফার্স্ট ম্যান ইন বাংলাদেশ, নট এনি আমলা অর এনি পলিটিশিয়ান। আমি বলেছিলাম যে পূবের চাল যদি পশ্চিমে উঠে যায়, আমার সিক্স সেন্স বলছে 2010 সনে বিশ্বব্যাংক টাকা দেবে না। এখানের পদ্মা সেতু যদি করতে হয় আমাদের নিজেদের টাকায় করতে হবে, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য অনারেবল প্রাইম মিনিস্টার ইন 2013, বাট আই এম দ্য ফার্স্ট ম্যান। ওই কথাটাই ছোটো গোলাম মোল্লা রনি ফার্স্ট বলছে। তো যার জন্য এখানে দেয়ার আর ম্যানি ইতিহাস বলা যায়। আপনার মাইক আছে, আপনি বলে যান, এই যে আমি তো আপনার টকশোতেই কথাগুলো বললাম, অনেক কিছু ঘটে যায়, বাট ন্যায়পরায়ণতা হলো সেই জিনিস যেখানে স্রোতের প্রতিকূলে থেকে সত্য বলা যায়।